বাংলার ইতিহাসে এমন এক নাম আছে যাকে ঘিরে এখনো বিস্ময়, ভয় আর বিতর্ক একসঙ্গে বেঁচে আছে। বখতিয়ার খিলজি। কে ছিলেন তিনি? কিভাবে অল্প অশ্বারোহী বাহিনী নিয়ে তিনি এমন এক আঘাত করেছিলেন যাতে কেঁপে ওঠে নদিয়া? বদলে যায় বাংলার রাজনৈতিক মানচিত্র। কেউ তাকে দুর্ধর্ষ বিজেতা বলেন, কেউ বলেন নির্মম আক্রমণকারী। কিন্তু একটি কথা অস্বীকার করা যায় না, তার আবির্ভাব ছিল বজ্রপাতের মতো। আজ আমরা দেখব কিভাবে সীমান্তের এক উপেক্ষিত সেনানায়ক ইতিহাসের কেন্দ্রে উঠে এলেন। তিনি জন্মসূত্রে কোনো সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন না, বরং বহু বর্ণনায় পাওয়া যায় চেহারা, অবস্থান আর পরিচয়ের কারণে তাকে অবহেলা করা হয়েছিল। কিন্তু ইতিহাসে অনেক সময় উপেক্ষিত মানুষই সবচেয়ে বড় ঝড় তোলে। সীমান্তের ধুলো, ব্যর্থতার তীর আর অপমানের আগুন তাকে ভেঙে দেয়নি, বরং আরও কঠোর করেছে। এই মানুষটাই পরে এমন এক কৌশলী অশ্বারোহী সেনাপতি হয়ে ওঠেন যার নাম শুনে বহু দরবার সতর্ক হয়ে যায়। বাংলার দিকে তার চোখ পড়তে তখন আর বেশি দেরি নেই। এক 1190-এর দশকে উত্তর ভারত ছিল দ্রুত বদলে যাওয়া এক রাজনৈতিক মঞ্চ। নতুন নতুন শক্তি উত্থান ঘটাচ্ছিল, পুরনো ক্ষমতার কাঠামো কাঁপছিল। এই অস্থিরতার ভেতরেই বখতিয়ার নিজের সুযোগ খুঁজে পান। ছোট ছোট সামরিক দায়িত্ব, সীমান্ত অঞ্চলে দ্রুত আঘাত আর অশ্বারোহী বাহিনীর গতি, এই তিন জিনিস তাকে আলাদা করে তুলতে শুরু করে। তিনি বুঝে গিয়েছিলেন বড় সেনাবাহিনী নয়, সঠিক মুহূর্তে দ্রুত আঘাতই ইতিহাস বদলাতে পারে। বাংলায় ঢোকার আগে বখতিয়ারের নাম প্রথম বড়ভাবে উচ্চারিত হতে শুরু করে বিহার অভিযানের সময়। তার কৌশল ছিল দ্রুত হামলা, সীমিত বাহিনী আর প্রতিপক্ষকে প্রস্তুতির সুযোগ না দেওয়া। ইতিহাসের কিছু বর্ণনায় তার অভিযানের সঙ্গে বিহারের জ্ঞান কেন্দ্রগুলোর ধ্বংসের
বিতর্কিত কাহিনী জড়িয়ে আছে। বিশেষ করে নালন্দা ও বিক্রমশিলা প্রসঙ্গে। ফলে তিনি শুধু বিজেতা নন, বিতর্কিত চরিত্র হিসেবেও ইতিহাসে প্রবেশ করেন। কিন্তু সামরিক দৃষ্টিতে তার সুনাম তখন অনেক বেড়ে গেছে। এদিকে বাংলা তখন ছিল সমৃদ্ধ, উর্বর আর নদী নির্ভর এক শক্তিশালী অঞ্চল। সেন রাজবংশের অধীনে রাজধানী, বাজার, বন্দর, কৃষি আর সংস্কৃতি সব মিলিয়ে এটি ছিল আকর্ষণীয় কিন্তু জটিল এক ভূখণ্ড। রাজা লক্ষণ সেন তখন প্রবীণ, মর্যাদা ছিল অটুট, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিরক্ষার সতর্কতা হয়তো আগের মতো ছিল না। নদিয়া, গৌড়, বন্দরনগর, কৃষিভিত্তিক জনপদ সব মিলিয়ে বাংলা ছিল একাধারে ধনী, আবার আঘাত পেলে দ্রুত কেঁপে ওঠার মতো। বখতিয়ারের চোখ এখন বাংলার দিকে। তিনি জানতেন খোলা যুদ্ধে বড় রাজ্য ভাঙা কঠিন, কিন্তু আচমকা আঘাত, ভুল তথ্য আর গতির কাছে বড় শক্তিও ভেঙে পড়ে। তাই শুরু হয় পর্যবেক্ষণ, গোপন চলাচল, নদীপথ বোঝা আর প্রবেশদ্বারের খোঁজ। বাংলার জলাভূমি, বন, নদী আর পথ সবকিছুকে তিনি যুদ্ধকৌশলের অংশ বানাতে শুরু করেন। সামনে যে আঘাত আসছে তা হবে দ্রুত, হঠাৎ আর মনস্তাত্ত্বিকভাবে বিধ্বংসী। বাংলা জয়ের সবচেয়ে আলোচিত অধ্যায় হল নদিয়া আক্রমণ। মধ্যযুগীয় বর্ণনায় পাওয়া যায় অল্প সংখ্যক অশ্বারোহী নিয়ে, কখনো কখনো ঘোড়া ব্যবসায়ের ছদ্মবেশের কথাও বলা হয়, বখতিয়ার নদিয়ায় প্রবেশ করেন। এই বর্ণনার সব অংশ নিয়ে বিতর্ক থাকলেও একটি বিষয় স্পষ্ট: আক্রমণটি ছিল অত্যন্ত দ্রুত এবং অপ্রত্যাশিত। রাজদরবার পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক মুহূর্তে শান্ত রাজধানী রূপ নেয় বিশৃঙ্খলার নগরে। রাজদরবার পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক মুহূর্তে শান্ত রাজধানী রূপ নেয় বিশৃঙ্খলার নগরে। নদিয়ার ধাক্কা ছিল শুধু একটি শহরের পতন নয়, এটি ছিল মানসিক ও রাজনৈতিক ভাঙন। প্রবীণ লক্ষণ সেন পূর্ব বাংলার দিকে সরে যান বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ পাওয়া যায়। আর বখতিয়ার দ্রুত বুঝে ফেলেন, এই সাফল্যকে স্থায়ী করতে হলে কেবল আক্রমণ নয়, ক্ষমতার কেন্দ্র দখলে আনতে হবে।
ফলে বাংলা জয়ের অর্থ হয়ে দাঁড়ায় শুধু হানা নয়, বরং শাসন প্রতিষ্ঠার প্রথম ধাপ। পশ্চিম ও উত্তর বাংলার রাজনীতি তখন নতুন বাস্তবতায় ঢুকে পড়ে। পশ্চিম ও উত্তর বাংলার রাজনীতি তখন নতুন বাস্তবতায় ঢুকে পড়ে। জয় করা আর শাসন করা দুটি এক জিনিস নয়। নদিয়ার সাফল্যের পর বখতিয়ারকে প্রশাসন, রসদ, আনুগত্য আর কৌশলগত নগর নিয়ন্ত্রণ সবকিছু নতুন করে সাজাতে হয়। গৌড়, লখনৌতি ও দেবকোটের মতো অঞ্চল তখন সামরিক এবং প্রশাসনিক গুরুত্ব পেতে শুরু করে। দ্রুত অশ্বারোহী হামলার নায়ক এবার শাসকের ভূমিকায়। বাংলার মাটিতে তার অবস্থানকে টিকিয়ে রাখার জন্য দরকার ছিল সড়ক, দুর্গ, রসদ। স্থানীয় শক্তির সঙ্গে সম্পর্ক এবং কঠোর উপস্থিতি। বখতিয়ারের আগমনের পর বাংলার ক্ষমতার কাঠামোতে পরিবর্তন শুরু হয়। সামরিক ঘাঁটি, নতুন প্রশাসনিক আদেশ, স্থানীয় প্রধানদের সঙ্গে সমঝোতা বা নিয়ন্ত্রণ সবই ছিল এই পালাবদলের অংশ। বাংলা তখন শুধু যুদ্ধক্ষেত্র নয়, এটি বাণিজ্য, কৃষি, নদীপথ আর জনবসতির বিশাল অঞ্চল। তাই এখানে টিকে থাকতে হলে কেবল তরবারি নয়, শাসন বুদ্ধিও প্রয়োজন ছিল। এই সময় থেকেই বাংলার মধ্যযুগীয় রাজনৈতিক রূপান্তরের নতুন অধ্যায় খুলতে শুরু করে। কিন্তু বখতিয়ার এখানেই থেমে থাকেননি। বাংলায় নিজের অবস্থান গড়ে তোলার পর তার উচ্চাকাঙ্ক্ষা আরও উত্তরে, আরও দূরে এগিয়ে যায়। তিব্বতের দিকে অভিযানের পরিকল্পনা শুরু হয়, সম্ভবত বাণিজ্য পথ, সামরিক বিস্তার আর নতুন গৌরবের আশায়। কিন্তু সমতলের দ্রুত ঘোড়া সব সময় পাহাড়ে কাজে লাগে না। যে সেনাপতি সমতলে বজ্রগতির আঘাতের জন্য বিখ্যাত, তাকে এখন মুখোমুখি হতে হবে সম্পূর্ণ ভিন্ন ভূগোল, ভিন্ন জলবায়ু আর ভিন্ন ধরনের বিপদের। তিব্বত অভিযানই বখতিয়ারের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। পাহাড়ি পথ, কঠিন আবহাওয়া, খাদ্যের সংকট আর অপরিচিত যুদ্ধে তার বাহিনী দ্রুত ভেঙে পড়তে শুরু করে। যেখানে তিনি সমতলে গতির ওপর ভর করতেন, সেখানে পাহাড়ে সেই গতি হয়ে যায় দুর্বলতা। সৈন্য ক্লান্ত, ঘোড়া বিধ্বস্ত, রসদ কমে আসছে।
আর সামনে শুধু আরও কঠিন পথ। বিজয়ীর আত্মবিশ্বাস প্রথমবারের মতো ভয়, ক্ষয় আর প্রত্যাবর্তনের অন্ধকারে ঢেকে যেতে শুরু করে। পরাজিত হয়ে বাংলায় ফেরার পর আর আগের সেই বখতিয়ারকে দেখা যায় না। তিব্বতের ব্যর্থতা তার শরীর, মন এবং মর্যাদা সবকিছুকে আঘাত করে। সূত্রে জানা যায়, তিনি অসুস্থ হয়ে পড়েন, দুর্বল হন এবং নিজের ঘনিষ্ঠ বৃত্তের ভেতরেও অনিশ্চয়তা বাড়তে থাকে। 1206 খ্রিস্টাব্দে তার মৃত্যু ঘটে। কিছু বর্ণনায় বলা হয়, আলী মর্দান নামের এক সহযোগীর হাতে তিনি নিহত হন। যে মানুষ বজ্রগতির জয়ের প্রতীক ছিলেন, শেষ দৃশ্যে তিনি এক ভাঙা সেনাপতি। বখতিয়ার খিলজির নাম ইতিহাস থেকে মুছে যায়নি, কারণ তার প্রভাব ছিল গভীর। তিনি বাংলার রাজনৈতিক গতিপথ বদলে দিয়েছিলেন, এটি সত্য। তবে তার স্মৃতি একরৈখিক নয়। কারো কাছে তিনি দুর্ধর্ষ সামরিক কৌশলী, কারো কাছে ধ্বংস ও আঘাতের প্রতীক। বিহারের জ্ঞানকেন্দ্র, নদিয়ার আক্রমণ, বাংলায় মুসলিম শাসনের প্রারম্ভিক ধাপ এবং তার তিব্বত ব্যর্থতা, সব মিলিয়ে তিনি এক জটিল চরিত্র। এই জটিলতাই তাকে ইতিহাসে জীবিত রেখেছে। বখতিয়ার খিলজির কাহিনী শুধু যুদ্ধের কাহিনী নয়, এটি গতি, কৌশল, উচ্চাকাঙ্ক্ষা। এই জটিলতাই তাকে ইতিহাসে জীবিত রেখেছে। বখতিয়ার খিলজির কাহিনী শুধু যুদ্ধের কাহিনী নয়, এটি গতি, কৌশল, উচ্চাকাঙ্ক্ষা, আকস্মিক সাফল্য এবং ভয়াবহ পতনের কাহিনী। তিনি বাংলার ইতিহাসে এক মোড় বদলের নাম, কিন্তু সেই মোড় কাকে কি দিয়েছে? তা নিয়ে বিতর্ক আজও শেষ হয়নি। হয়তো এ কারণেই তাকে ঘিরে আগ্রহ কখনো ফুরায় না। হয়তো এ কারণেই তাকে ঘিরে আগ্রহ কখনো ফুরায় না। ইতিহাস আমাদের শুধু নায়ক দেয় না, শুধু খলনায়কও দেয় না। অনেক সময় দেয় এমন মানুষ যারা পুরো যুগকে বদলে দেয়।
হয়তো এ কারণেই তাকে ঘিরে আগ্রহ কখনো ফুরায় না। ইতিহাস আমাদের শুধু নায়ক দেয় না, শুধু খলনায়কও দেয় না, অনেক সময় দেয় এমন মানুষ যারা পুরো যুগকে বদলে দেয়। আর বখতিয়ার খিলজি ছিলেন তেমনই এক নাম। আর বখতিয়ার খিলজি ছিলেন তেমনই এক নাম।